ময়দানে প্রথমে এসেই বাজিমাত জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের। প্রশান্ত কিশোর কিন্তু রাজ্য রাজনীতিতে বড়ই পরিচিত নাম। গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার, বিভিন্ন সময় পাটনা, দিল্লি, বিভিন্ন সময় কিন্তু রাজনৈতিক দলগুলোর ভোট কুশলী হিসাবে কাজ করেছে এই প্রশান্ত কিশোর এবং তার তৈরি সংস্থা। অর্থাৎ আমরা বাংলায় যে আইপ্যাকের কথা অত শুনি, এই আইপ্যাক কিন্তু এই প্রশান্ত কিশোরেরই মস্তিষ্ক প্রসূত। 2024 সাল, 2021 সালের বিধানসভা তৃণমূলকে কিন্তু এই প্রশান্ত কিশোরের যে স্ট্র্যাটেজি, তাতেই কিন্তু তৃণমূল কিন্তু হাওয়া পেয়েছিল এবং জিতেও ছিল। তবে কেন প্রশান্ত কিশোরকে নিয়ে আলোচনা হচ্ছে? সম্প্রতি বিহারে যে উপনির্বাচন হয়েছে, বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশ, সেইখানেই কিন্তু প্রশান্ত কিশোরের বাজিমাত। অর্থাৎ বিহারে যখন বিধানসভা নির্বাচন হয়, সেখানে কিন্তু আরজেডি এবং তার সাথে বিজেপির, অর্থাৎ যে এনডিএ জোট রয়েছে, নীতিশ কুমার, চিরাগ পাসওয়ানের দলের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই জনসুরাজ পার্টি। তবে প্রশান্ত কিশোর কিন্তু বিহারের নির্বাচনে 2 মাস আগেই এই জনসুরাজ পার্টি তৈরি করেন এবং পার্টির যে আর কি লোগো এবং দলের যে নাম, তা কিন্তু গৃহীত হয়েছিল নির্বাচন কমিশন থেকে 2 মাস আগে। তবে এই যখন ভোট হয় সেই সময় দাঁড়িয়ে কিন্তু প্রশান্ত কিশোরের দল কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি। কার্যত একটাও আসন কিন্তু তাদের পক্ষে আসেনি। সেই সময়ের ব্যর্থতা হলেও কিন্তু যখন উপনির্বাচন হলো, অর্থাৎ আমরা জানি যে বিহারে কিন্তু বাঁকিপুর যে বিধানসভা, সেই বিধানসভায় কিন্তু উপনির্বাচন হয় এবং এই উপনির্বাচনেই কিন্তু প্রশান্ত কিশোর নিজেই প্রতিযোগিতা করেন এবং প্রতিদ্বন্দ্বিতার ফলস্বরূপ কিন্তু প্রায় 46,000 ভোটে কিন্তু তিনি জিতেছেন। অর্থাৎ এই বাঁকিপুর নিয়ে কেন এত আলোচনা হচ্ছে? প্রশান্ত কিশোরকে নিয়ে তো আলোচনা হচ্ছেই, তার সাথেই এই বাঁকিপুর কিন্তু নীতিন নবীনের গড়। অর্থাৎ বিজেপির যে কটি দুর্গ বলা যায়, তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে বাঁকিপুর। এই বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে 1955 সালের পর থেকে বিজেপি কোনো বার হারেনি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রায় 3 দশকের বিধায়ক রয়েছে। নীতিন নবীনের আগে তার বাবা 5 বারের বিধায়ক ছিল, নীতিন নবীন নিজেও 2 বারের বিধায়ক হয়েছিল। এই নীতিন নবীন যখন বিধানসভা নির্বাচন হয়, বিজেপি হয়ে যিনি দাঁড়িয়েছিলেন, বিহার বিধানসভা নির্বাচনে কিন্তু প্রায় 64% ভোটের ব্যবধানে জিতেছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিহারে যতজন প্রার্থী ছিল, তার মধ্যে সব থেকে হেভিওয়েট প্রার্থী ছিল নীতিন নবীন এবং তিনি ভোটের ব্যবধান, অর্থাৎ 64% ভোটের ব্যবধান তো নেহাত কম নেই। 64% ভোটের ব্যবধানে অন্যতম বেশি ভোটে লিড পাওয়া কিন্তু প্রার্থী ছিলেন সেই নীতিন নবীন। সেই নীতিন নবীন রাজ্যসভায় যখন চলে যায়, তার আসনটি ফাঁকা পড়ে। এই নীতিন নবীন যিনি রয়েছেন, তিনি কিন্তু বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতিও। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই আসনটি কিন্তু যথেষ্ট হাই ভোল্টেজ আসন ছিল, যেখানে বিজেপি কোনোদিন 30 বছর হারেইনি। সেই আসনেই কিন্তু প্রায় 49% ভোট পেয়ে জিতেছে পিকে, অর্থাৎ প্রশান্ত কিশোর। এছাড়াও কিন্তু আমাদের একটু দেখতে হবে মধ্যপ্রদেশের যে দাঁতিয়া এলাকা, সেটাই কিন্তু কংগ্রেসের ঘনশ্যাম যিনি প্রার্থী ছিলেন, সেটিও কিন্তু বিজেপির দিকেই যাচ্ছিল, সকাল অবধি ট্রেন্ড ছিল, কিন্তু তারপরে কিন্তু কংগ্রেসের কাছেই রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অখিলেশ যাদবের যে পার্টি রয়েছে সেটি। এছাড়াও কিন্তু গুজরাটের যে আসনটিতে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছিল, সেই উপনির্বাচনের আসনটি কিন্তু গুজরাটের বিজেপি নিজের পক্ষেই রাখতে পেরেছে। তবে এই উপনির্বাচনটি কিন্তু খুব অস্থির পরিস্থিতির মধ্যে হয়েছিল বলাই যেতে পারে। এই উপনির্বাচন যখন হয়, অর্থাৎ বৃহস্পতিবার দিন উপনির্বাচন হয়েছিল এবং সোমবার তার ফল ঘোষণা হয়েছে। আমরা জানি এই বৃহস্পতিবার যখন উপনির্বাচন হয়, সেই সময় কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ইস্যু ছিল তা না, ছাত্র যুবদের যে আন্দোলন, তারও প্রভাব পড়েছিল। আমরা দেখলাম যে বিহার বিধানসভা কিন্তু যে ভোট হয়ে থাকে, তা কিন্তু শুধুমাত্র যে সামাজিক ইস্যু এবং যে রাজনৈতিক চর্চা তা নিয়ে হয় তা নয়, কিন্তু বিহারের একটা ভোটের মূল অংশ থাকে জাতপাতের সমস্যা। সেই জাতপাতের সমস্যা কিন্তু কার্যত যে জনসুরাজ পার্টির জেতা, তা কিন্তু পেছনে ফেলেছে। শুধুমাত্র জনসুরাজ পার্টির জেতার কারণ হিসেবে আমরা যখন একটু অ্যানালিসিস করছিলাম, আমরা বিভিন্ন প্রতিবেদন পড়ছিলাম, সেখান থেকে কিন্তু জানতে পেরেছি, অর্থাৎ পিকেরও আমরা যখন বাইট শুনি, সেই সময় কিন্তু বারবার প্রকাশে এসেছে যে জনসুরাজ পার্টি জেতার পেছনে কিন্তু যে জাতপাত ফ্যাক্টর বিহারে কাজ করে, সেই জাতপাত ফ্যাক্টর কাজই করেনি। এখানে ছাত্র যুবদের সমস্যা কাজ করেছে, সেখানকার যা যা দৈনিক সমস্যা রয়েছে, যা প্রতিদিনের রাস্তার সমস্যা, জলের সমস্যা, বা স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, তা যা যা সমস্যা রয়েছে, সেগুলোই কিন্তু এই জনসুরাজ পার্টির জেতার মূল কাণ্ডারি। তবে এই ক্ষেত্রে কিন্তু নীতিশ কুমার, যিনি এখন বিজেপির হিসাবে তিনি রাজ্যসভায় রয়েছেন ঠিকই, কিন্তু নীতিশ কুমারের দলই তো বিহারের মূল লিডিং দল। সেই নীতিশ কুমার এবং চিরাগ পাসওয়ানের দল, তারাও কিন্তু এই হারের জন্য প্রস্তুত ছিল না।
তারাও কিন্তু বলেছে যে এই হার তারা মেনে নিয়েছে ঠিকই, কিন্তু এই হারের পেছনে যে মানুষের স্বতঃস্ফূর্ত রায় রয়েছে তা কিন্তু কেউই অস্বীকার করেনি। এছাড়াও দেখা যাচ্ছে যে শুধু প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজিই না, মানুষের যে আস্ফালন, অর্থাৎ এই যে বিহারের যে যে বাঁকিপুর যে সিটটি রয়েছে সেই সিটটি নিয়ে কিন্তু বিজেপি অত্যাধিক ওভার কনফিডেন্ট ছিল বলেই কিন্তু তারা যে আত্মসমালোচনায় তারা যে প্রেস বিবৃতি দিয়েছে সেখানে বলেছে, অর্থাৎ এই ওভার কনফিডেন্স যে তারা ওই সিটটি তারা পাবেই, তার ফলস্বরূপও কিন্তু এই ফলাফল হয়েছে বলেই অনেকে মনে করছেন। তবে বিজেপির একাংশ দাবি করছেন যে এই ফল প্রকাশ করছে, বোঝাচ্ছে যে এখনো কিন্তু গণতন্ত্র রয়েছে ভারতে, অর্থাৎ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রায়দান করেছে, তার ফলাফল হচ্ছে মধ্যপ্রদেশ এবং বিহার। তবে এই সব কিছু আলোচনার মধ্যে কিন্তু ভাবাচ্ছে মানুষকে দৈনিক সমস্যা, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ছাত্র যুবদের যে সমস্যা, যে চাকরির সমস্যা, যে শিক্ষার সমস্যা, যে স্বাস্থ্যের সমস্যা, সেই সমস্ত সমস্যা কিন্তু প্রতিফলিত হচ্ছে ভোটের ময়দানে। অর্থাৎ 29-এ যে লোকসভা নির্বাচন আছে তার ওয়ার্ম আপ হিসাবে কিন্তু বিজেপির শুরুটা খুব একটা ভালো হলো না মধ্যপ্রদেশ, গুজরাট এবং বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচন থেকে।